জীবনটা বড়ই অদ্ভুত। ছোটবেলায় খালি মনে হতো কবে বড় হব, কবে নিজের মনের মতো করে সব কাজ করতে পারবো। আর বড় হওয়ার পর থেকে মনে হতে থাকে, ইস, ছোটবেলাটা কোথায় হারিয়ে গেল। আমাদের বাড়িটা ছিল আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালি বাড়ির মতো। বাবা মার কড়া শাসনে পড়াশোনার বাইরে অন্য কোনো দিকে মন দেওয়ার সুযোগ ছিল না। আমাদের বাড়িতে প্রথম টিভি আসে মাধ্যমিক পরীক্ষার 1 বছর পর। সেখানেই দেখেছিলাম উদয় অমলা শঙ্করের নাচ শেখার ইচ্ছে আমার ছোটবেলা থেকেই ছিল, কিন্তু ওই নাচলে নাকি স্বভাব খারাপ হয়ে যাবে। তারপর যখন ভারতনাট্যম শিখবো বলে জেদ ধরলাম, বাড়িতে তখন এক কেলেঙ্কারি কাণ্ড। এখনো মনে আছে, প্রথম যখন কলেজে চিত্রাঙ্গদা হয়েছিলাম, বাবা 3 দিন আমার সঙ্গে কথা বলেননি। আমি তখন হারিয়ে গেছি স্টেজের উপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে। পিছনে বেজে চলেছে। তারপর বহু ঝড়ঝাপটা গিয়েছে, দায়িত্ব কর্তব্যের বেড়াজালে বড় হয়েছি, তবে নাচ ছাড়িনি। এখনো মাঝে মাঝে ডাক আসে। রবীন্দ্র নৃত্যনাট্য আজও সেই একই রকম ভাবে আমাকে টানে। আর হ্যাঁ, বাবাও আমার দর্শকের আসনে মাঝে দেখা। সবচেয়ে বেশি করতালি তো ওখান থেকেই আসে।
I was never really a good student. I was more of a deep thinker and spent hours denying reality in my own worlds. The crow feeding its young in the tree outside the classroom window used to seem more interesting than maths. I used to lose track of time listening to the creaking chalk against the blackboard and watching ants crawl up against the wall till a fragment or two came flying my way. We had come a long way from memorizing the Bangla alphabet by heart to actually enjoying the simple depictions in Shahajpat. Reading Shelevela in class 5 made me think that this old man left school just so he could be more connected to nature and figure out things at his own pace. I was shocked at the hypocrisy when the same people who spoke highly of him once a year went back to talking of marks, points, and grades the instant it was over. I guess people hold a distant regard for unique ideas, but when time comes to put in their own skin, they start to look for excuses. Kobi Guru, I am a teacher today. I became so just to encourage my students to look past the mechanical existence thrust upon them and once in a while just take a deep breath and appreciate their existence amongst this massive celebration of life. জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বল অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায় গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। প্রথম প্রেমের আমেজটাই আলাদা, তাই না? জীবনে প্রথম নিজেকে উজাড় করে দেওয়া, আরেকটি মানুষের কাছে যাবতীয় মুখোশ খসিয়ে টেনে এনে স্থান দেওয়া, নিজের মনের গভীরতম গণ্ডিতে। এক মুহূর্তের অদর্শনও তখন অসহ্য হয়ে ওঠে। একসঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন পলকে উধাও হয়ে যায়। আমি প্রথম প্রেমে পড়ি কলেজে উঠে। বাংলা অনার্স, কবিতা লিখে প্রায় 3টে খাতা শেষ করে ফেলেছি। কফি হাউসে আড্ডা বসতো কলেজ ছুটি হলে। রাজনীতি, ফুটবল, শিল্প, সাহিত্য ইত্যাদি নানা বিষয়। আমাদের চর্থা করে চেয়ার টেবিলগুলো তখন বড়ই অসহায়। তাকে দেখি এমনই এক আসরে চুপচাপ মুখ বুজে বসে থাকতো, মাঝে মাঝে আমাদের কথা শুনে মুচকে হাসতো। সেদিন মনে পড়ে কি একটা কারণে ভীষণ উত্তেজিত হয়ে গলা ফাটাচ্ছি। এমন সময় চোখে চোখ পড়তে কি একটা হয়ে গেল। তারপর কি হয়েছিল মনে নেই, তবে হুঁশ ফিরতে দেখি লাল দিঘির ধারে বসে আছি, হাতে ধরা একটা নরম। সে গাইছিল,
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আর আমি চুপ করে কালো জলের দিকে তাকিয়ে শুনছিলাম। তারপর তো কত কি, কলেজ ফাঁকি মেরে সিনেমা দেখতে যাওয়া, পুজোর আগে বিড়ি খুশে ভুড়ি ভোজ, গড়ের মাঠে আলু কাবলি, ঘুটি গরম, আরো কত। মনে পড়ে কলেজের সরস্বতী পুজোতে দুজনের শেষের কবিতা শ্রুতি নাটক করেছিলাম। টানাটানির সংসারে একটা চাকরির বড়ই প্রয়োজন ছিল, তাই বোধহয় কলেজ শেষে স্কুল শিক্ষিকার চাকরিটা পাওয়ায় বর্ধমান যেতে এক মুহূর্ত দ্বিধা করিনি। মুখ ফুটে কিছু বলার সাহসই ছিল না। তবে আজও ওই গান শুনলেই মনে পড়ে, আসলে সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতিগুলো থেকে যায় আজীবন মনের গোপন কুঠুরিতে, শুধু ছুঁয়ে যাওয়ার অপেক্ষা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ায় আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি, বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরে, সোনার আভায় কাঁপে তব উত্তরে। গানের তানের শিহুল মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। I have been a resident of Montreal for the past 23 odd years. Over the years, my bond connection has weakened. Rabindranath used to be a memory of a distant past, from the cracked pages of an old book from a long-lost classroom. 5 years ago, I lost my younger brother to cancer. We were 7 years apart
and I literally raised him, absentee parents and all. He was my best friend, and losing him was like a punch to the gut, a void incapable of being filled. I was thrown off my usual cheery self into the depths of despair. I lost my job and cut off my friends and family. Nothing seemed to be good enough anymore, and I did think of taking drastic measures more than often. After a turbulence of psychiatric appointments and wild days of unbridled partying, it hit me. I was truly alone. I was nursing my hangover at a cafe near my apartment and on a whim picked up a book. The language seemed foreign, yet somewhat familiar. Below was a translation. We have no time to lose, and having no time, we must scramble for a chance. We are too poor to be late, and thus it is that time goes by while I give it to every querulous man who claims it, and thine altar is empty of all offerings to the last. At the end of the day, I hastened in fear lest thy gate be shut, but I find that yet there is time. On missing a dear one, let me not forget. It was strange finding comfort in a stranger's words in a far-off land. Time had gone away at the book's title, but Google deemed it to be Gitanjali. I pored through the pages and realized that little by little I was returning to my former self. The pain was still there, but the emptiness was fading away. Cut to the present, I just lectured my class last week on the vivid representation humanity in Tagore's work this weekend. Needless to say, was met with mixed disinterest and apathy. But I promise, the select few who will pick up one of Kobiguru's books won't be able to stop. New will replace the old. So it is the will of time. Those who get caught up in the past lose a chance to live their present, thus forsaking their future. দেখা দি